ওয়েলকাম স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। দেখো, আজকের আমাদের এই যে ক্লাসটা সেটা সিডিপির ওপরে কিন্তু ক্লাসটা হবে। আচ্ছা, এই ক্লাসটা কোথায় কোথায় গুরুত্বপূর্ণ, সেটা পিটেট হোক, সিটেট হোক বা আপার প্রাইমারি টেট হোক, সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু পেডাগজিটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই এই ক্লাসগুলো যদি আমরা করতে থাকি তো পেডাগজি নিয়ে কোনো প্রবলেম কোথাও হবে না, কোথাও আটকাবে না। তো তোমরা কিন্তু ক্লাসগুলো অবশ্যই পরপর করো, তাহলে বুঝতে পারবে। এবং আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব? আজকের ক্লাসে আমরা সিলেবাসটা দেখব, সিলেবাসটা সম্পর্কে একটা ফুল কনসেপ্ট পাবো, একদম ডিপ থটে আমরা সিলেবাসটা বুঝবো। ওকে, তো চলো। প্রথমেই যে যে স্যার ম্যাডামরা আমাদের ক্লাস নেবেন তাদের তোমরা এখানে দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে এবং সেই ফ্যাকাল্টিরা তোমাদের প্রত্যেকটা মানে সাবজেক্ট ওয়াইজ ক্লাস কিন্তু দেবে। তোমরা কি কি পাচ্ছ? চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাচ্ছ চোখ বন্ধ করে, অল রেকর্ডেড ক্লাস পাচ্ছ, প্লেলিস্ট অনুযায়ী ক্লাস, পিডিএফ পাচ্ছ, টিচাররা যেটা পড়াবেন সেটা তোমরা পিডিএফ মানে নোটস পিডিএফ পেয়ে যাচ্ছ, ক্লাস হোমওয়ার্ক থাকছে, প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক তোমাদের প্রোভাইড করা হবে, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকবে। এই মক টেস্টে কোথাও প্রয়োজনীয়তাটা আমাদের জীবনে প্রচুর, কারণ দেখো আমরা প্রত্যেকেই তো পড়ি, কিন্তু আমাদের মানে পড়ার মানে প্রস্তুতিটা ঠিক কতটা হয়েছে বা কোন জায়গায় আমাদের দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতাটাকে অ্যাসেস করে আইডেন্টিফাই করে আমাদের মানে সেই স্বপ্নটা পূরণের সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আরও কতটা নিজেকে তৈরি করতে হবে, তো সেটা কিন্তু একমাত্র এই মক টেস্টেই আমরা কিন্তু বুঝতে পারবো। আর কি ডেইলি মক থাকে এবং ফুল মক টেস্টের ব্যবস্থা কিন্তু রয়েছে। আচ্ছা, তো এবারে তোমরা দেখো যে সায়েন্স নেবেন কিন্তু আমাদের তৌসিফ স্যার, সায়েন্স গ্রুপটা পুরো আমাদের এই স্যার দেখবেন। তারপরে সিডিপি যেটা রয়েছে সেটা আমি দেখব, এবং আমি এই আজকের ক্লাসে বলে রাখলাম, তোমরা লিখে রাখো যে আমরা যেভাবে ক্লাসগুলো করব, থিওরি ক্লাসগুলো করব বা পেডাগজিগুলো করব বা এমসিকিউ সলভ করব, তোমাদের কোথাও কোনো ডাউট থাকবে না, আমি কথা দিচ্ছি, কোথাও কোনো ডাউট থাকবে না। এবং তোমাদের ক্লাস করে বা মক টেস্ট দিয়ে কখনো মনে হবে না যে আমি বুঝলাম না বা আমার আননন বা আনকমন, এই কথাটা কোথাও মনে হবে না, কারণ আমরা যেহেতু কনসেপ্ট ক্লিয়ার করে বুঝবো। কাজে এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে মানে কমন বলে তো কোনো কথা হয় না, মানে এমসিকিউ এ কমন বলে তো হয় না, যেটা কমন হয় সেটা কনসেপ্ট, তো সেটা কিন্তু তোমরা টোটালি কমন পেয়ে যাবে। আর কি সোশ্যাল স্টাডিজ নেবেন কিন্তু আমাদের সঞ্জয় স্যার, আর ইংলিশ নেবেন আমাদের সুপ্রীতি ম্যাম, এছাড়া বেঙ্গলিটা কিন্তু বিশ্বজিৎ স্যার নেবেন। চলো এবারে আমরা আমাদের আজকের বিষয়ে প্রবেশ করছি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, শিশু মনস্তত্ত্ব পেডাগজি। ঠিক আছে, কোয়েশ্চেন আমরা আস্তে আস্তে জানবো যখন আমরা ডিটেলস ক্লাসগুলো করব, সেই ডিটেলস ক্লাসের ওপর ভিত্তি করে আমরা এমসিকিউ কিন্তু সলভ করব। বেশ, এবারে যেহেতু সিলেবাসের প্রথমেই যেটা তোমাদের সঙ্গে প্রথমেই যেটা বলতে হয় যে এই সিলেবাস আজকে কেন আলোচনা করছি বা পেডাগজিতে আমরা কি কি পাবো। প্রথমত একটা জিনিস তোমরা একটু আমাকে বলো যে আমরা কি শুধু পরীক্ষার জন্য পড়লে তোমার কি মনে হয় পাস হবে বা কমন হবে, বা যে লেভেল এখন কোয়েশ্চেনের যে লেভেল ব্যাখ্যামূলক বা কনসেপচুয়াল, শুধু পরীক্ষার জন্য পড়লে কিন্তু সেটা কখনোই সেই জায়গাটাকে আমরা অ্যাচিভ করতে পারবো না। আমরা একজন প্রকৃত টিচার হিসাবে, আমি একজন প্রকৃত টিচার, তো একজন প্রকৃত টিচার হিসাবে প্রথমে আমার যেটা দরকার একটা শিক্ষার্থীর মন বোঝা। মানে আমরা যখন অসুস্থ হই আমরা তো ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের রোগটাকে আইডেন্টিফাই করে তারপরে আমাদের মেডিসিন দেন এবং আমরা সুস্থও হয়ে যাই। তো এখানেও ঠিক সেরকম, এক সেকেন্ড, বেশ, আমরা সুস্থ হয়ে যাই। তো এখানে একজন টিচারে কিন্তু তাই একটা শিক্ষার্থীকে কিন্তু কি করে তাকে অবজার্ভ করতে হবে, প্রথম যেটা দরকার অবজারভেশন।
প্রথমে তাকে অবজার্ভ করতে হবে, তাকে বুঝতে হবে, বুঝে তারপরে প্রকৃতভাবে তার সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, সে কি পিছিয়ে পড়া শিক্ষার্থী, তার কি মানসিক চঞ্চলতা রয়েছে, সে কি কোনো বিষয়ে দুর্বল, তাহলে কেন দুর্বল, আমার বোঝানোর দুর্বল না তার নেবার ক্ষমতার দুর্বলতা, বিভিন্নভাবে তাকে অ্যাসেস করতে হবে, বিভিন্নভাবে তাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে তাকে বুঝে তার মতন করে আমার টিচিং স্টাইলটা প্রোভাইড করতে হবে। এবং এই যে শিক্ষাদান প্রক্রিয়া, লার্নিং যেটা, এই যে লার্নিং, এই বিষয়টা কিন্তু একটা শৈল্পিক সত্তা। কেন বলছি, আমরা এই শৈল্পিক সত্তা, দেখো একজন ডাক্তার যিনি, ইঞ্জিনিয়ার যিনি, লয়ার যিনি, তাদের সত্তাটা ঠিক আলাদা, কিন্তু আমাদের এই যে শৈল্পিক সত্তা, কারণ একটা টপিক যখন তুমি 10 জায়গায় করবে, 10টা টিচারের কাছে করবে, 10 রকমভাবে প্রোভাইড হবে। তো এটা প্রকৃত একটা সত্তা। তো আমার যে শৈল্পিক সত্তা, শিক্ষাদানের আমার সত্তা, সেটা কিন্তু একদম সেই পর্যায়ের যাতে হয়, যাতে শিক্ষার্থীকে বুঝে আমরা সেই মতো আমাদের শিক্ষাদান প্রক্রিয়াটাকে কার্যকারী করতে পারি। তো এই জন্যই কিন্তু পেডাগজি। আচ্ছা, এবারে প্রথমেই দেখো কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং। বিকাশের ধারণা, নীতি, বৃদ্ধি এবং পরিপক্কতা, বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য, শেখার সাথে বিকাশের সম্পর্ক। আচ্ছা, তো এই বিকাশ কি, আমরা প্রথমেই আমাদের বেসিক কনসেপ্টটা হয়তো রয়েছে যে ডেভেলপমেন্ট বা বিকাশ কি। দেখো, ডেভেলপমেন্ট বা বিকাশ হচ্ছে একটা শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ। আচ্ছা, সামগ্রিক বিকাশটা কেমন, সেটা দৈহিক হতে পারে, সেটা মানসিক হতে পারে, সেটা শারীরিক হতে পারে, সেটা নৈতিক হতে পারে, সেটা প্রাক্ষবিক হতে পারে, সেটা সাংস্কৃতিক হতে পারে, অল ওভার যে ডেভেলপমেন্ট। এবং এটা কি মাতৃগর্ভ থেকেই শুরু হচ্ছে এবং আমৃত্যু চলছে। আর বৃদ্ধি বলতে আমরা কি জানি, বৃদ্ধি হচ্ছে শুধু হাতে পায়ে বেড়ে ওঠা। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পেরে গেছি যে এই বৃদ্ধি হচ্ছে বিকাশের মধ্যে, বৃদ্ধি হচ্ছে বিকাশের মধ্যে, মানে আমরা দেখো বিকাশ যখন আলোচনা করছি তখন বলছি দৈহিক বৃদ্ধি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো সব বিকাশের মধ্যে। এবং এই পরিপক্কতাটা কি, বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য কি, শেখার সাথে বিকাশের সম্পর্ক কি। হ্যাঁ, আচ্ছা, শেখার সাথে বিকাশের সম্পর্ক কি প্রসঙ্গে একটা কথা তোমাদের সঙ্গে একটু আলোচনাই করি আমি। সেটা হচ্ছে যে বিকাশ তো সামগ্রিক বললাম, তো এবারে আমাকে একটু তোমরা জানাবে যে যদি মানসিকভাবে আমার বিকাশটা ঠিকঠাক না হয় তাহলে সেটা এই শেখার সাথে কি সম্পর্ক রাখছে, বা বৌদ্ধিকভাবে তো বললাম, আচ্ছা শারীরিকভাবে যদি আমার বিকাশটা একটু কমতি থাকে তাহলে সেটা কিভাবে শেখার ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে, এই জায়গাগুলো। বা আমি যদি হাইপার অ্যাক্টিভ ডেফিসিয়েট অ্যাটেনশন, যেটা অ্যাটেনশন হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার যেটা যদি আমার হয়ে থাকে, এডিএইচডি, তাহলে সেটা বিকাশের ক্ষেত্রে কিভাবে শিক্ষা ক্ষেত্রে প্রভাব ফেলছে। বা এই যে চিলড্রেন ওর স্পেশাল নিডস, একটু পরে আসবো ইনক্লুসিভ এডুকেশনে, তো সেখানে যদি আমার অন্য কোনো সমস্যা থাকে সেটা এই শেখার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে বিকাশের সম্পর্ক কি, এগুলো কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, বিকাশের নীতি কী কী রয়েছে, কিভাবে একটা শিক্ষার্থী ছোট থেকে বড় হয় এবং তার বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে, সমাজে তার কী প্রভাব পড়ে, সবটা কিন্তু আমরা দেখব। ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি ও পরিবেশের প্রভাব। আচ্ছা, এখানে আবার আর একটা প্রশ্ন দেখো, মানে আমি জিজ্ঞাসা করছি, তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে একটু কষ্ট করে উত্তর দেবে। একটা গ্রামের শিশু, তার বয়স আমি ধরে নিলাম 5 বছর, ঠিক আছে, আর একটা শহরের বাচ্চা, মানে গ্রামের বাচ্চা শিশু, শহরের শিশু, তারও বয়স 5 বছর, ঠিক আছে। তো এবার গ্রামের শিক্ষার্থীর জীবনযাত্রা, তার চালচলন, তার কথাবার্তা, এবং শহরের শিক্ষার্থীর কথাবার্তা, তার চালচলন, তার জীবনের আচরণ, তার মানে কি বলবো, সংস্কৃতি, তার নৈতিকতা, এইগুলো কি কখনো এক হবে? এটা আমার তোমাদের কাছে প্রশ্ন, বা আমি জিজ্ঞাসা করছি তোমাদের কি মনে হয়, যুক্তিটা একটু আমাকে দেবে। আর একটা কথা, এই পেডাগজি যেহেতু আমরা আলোচনা করছি, পেডাগজি ক্লাস, সেহেতু একজন শিক্ষক বা তোমরা প্রত্যেকে উঠবি টিচার, তো শ্রেণীকক্ষে যখন শিক্ষাদান আমরা করব, একটা জিনিস মাথায় রাখতে হবে, শিক্ষার্থীর চিন্তা শক্তির বিকাশটা আমাদের ঘটানো, মানে আমাদের দক্ষতার আর একটা পরিচয়। শুধু ক্লাসে গেলাম, আমি বললাম, শুনলো শিক্ষার্থীরা, ঘাড় নাড়লো, হয়ে গেল, ওটা কিন্তু নয়। তাহলে কি করতে হবে, শিক্ষার্থীর চিন্তন ক্ষমতার বিকাশ ঘটাতে হবে,
তাই জন্য বিভিন্ন রকম প্রশ্ন করতে হবে, একটু পরপর শিক্ষার্থীদের প্রশ্ন করতে হবে, যাতে ওরা শিক্ষাদান প্রক্রিয়াটা ওরা ঠিকভাবে গ্রহণ করতে পারে, বা ঠিকঠাকভাবে ওদের বোধগম্য হলো কিনা সেটা আমিও যাতে বুঝতে পারি। তো এবার এই জন্যই প্রশ্ন যে গ্রামে শিক্ষার্থী বা শহরের শিক্ষার্থীর পার্থক্যগুলো কেন হয়, এটা বংশগতির প্রভাবে না পরিবেশের প্রভাবে? ইজিলি তোমরা একটু হলেও আঁচ করতে পারছো, এটা আমরা দেখে নেব। সোশ্যালাইজেশন প্রসেস, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে সোশ্যালাইজেশন ব্যাপারটা, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, দেখো একটা ছোট শিশু সে জন্মের পরই তো সমাজের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে না। হ্যাঁ করে, শুধু পরিবারের সঙ্গে, খিদে পেলে কাঁদবে, প্রবলেম হলে কাঁদবে, কোলে চাপতে চাইলে কাঁদবে, মানে ওদের মানে একটা যে সম্পর্ক সেটা একমাত্র কান্না, তাই না? তো সে কিন্তু তখনও বোঝে না কোনটা তার পরিবার, কোনটা তার পরিজন, কোনটা তার হচ্ছে প্রতিবেশী, কোনটা সমাজ, কিচ্ছু বোঝে না। তাহলে আস্তে আস্তে সে বুঝছে। এবং এই সোশ্যালাইজেশন হচ্ছে সমাজ কাঙ্ক্ষিত আচরণ। কি বললাম? সমাজ কাঙ্ক্ষিত আচরণ হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে। এবার এই সামাজিকীকরণ প্রক্রিয়া আমি দুভাগে নিতে পারি, একটা নিতে পারি সামাজিকভাবে আর একটা নিতে পারি মনস্তাত্ত্বিকভাবে। আচ্ছা, এই মনস্তাত্ত্বিকটা এবার কি আমাকে একটু বলো, এই মনস্তাত্ত্বিকটা কি? এই মনস্তাত্ত্বিক হচ্ছে, ধরো একটা পরিবারে একটা ছোট বাচ্চা রয়েছে, বেশ, তো সেই পরিবারে যখন আর একটা বাচ্চার আগমন আসে, তখন আমরা নর্মালি কি করি, বড় বাচ্চাটার প্রতি একটু অ্যাটেনশন কমে যায় এবং এই ছোট বাচ্চার প্রতি আমাদের একটু অ্যাটেনশন বেড়ে যায়। এবার আগের বাচ্চা ভাবে যে আমার বোধহয় ভালোবাসা কমে গেছে, আমাকে কেউ মনোযোগ দিচ্ছে না, তাহলে আমি কি করব, আমি সকলের অ্যাটেনশন চাই, এবং এই অ্যাটেনশন পাওয়ার জন্য এই বাচ্চা শিশু সুলভ আচরণ করে। তো এই যে জায়গা, বা একটা বাচ্চা ছোট থেকে বড় হচ্ছে, কেউ ডাকাত হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেন? এই প্রচুর প্রশ্ন করতে হবে, প্রচুর প্রশ্ন রাখতে হবে যে একটা বাচ্চা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, আর একটা বাচ্চা অসামাজিক আচরণ করছে, এর জন্য দায়ী কে? কে দায়ী? আমরা দায়ী না বাচ্চাটা দায়ী? এই যে এই কনসেপ্টগুলো আমরা কিন্তু এই জায়গাতে ক্লিয়ার করব। বেশ, এবার আর কি, ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল, ল্যাঙ্গুয়েজ, কগনিটিভ ডেভেলপমেন্ট, ভিউস অফ পিয়াজেট, কোহেলবার্গ অ্যান্ড ভাইগটস্কি। এই জায়গাটা তো ভীষণ গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য তোমরা মনে রাখতেই পারো যে এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পিয়াজেট থেকে প্রত্যেকবার প্রশ্ন থাকে, বিভিন্ন রকমভাবে প্রশ্ন থাকে। কোহেলবার্গ, যেটা মোরাল ডেভেলপমেন্ট, এই মোরাল ডেভেলপমেন্টটা একটু মাথায় রাখবে। এই যে মোরাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু কোহেলবার্গের যে নৈতিক বিকাশ, এই যে যত আমরা মানে ইয়েগুলো করি, ওই নৈতিকতার দিকগুলো দেখি আমরা, অনেক সময় এমসিকিউ পাই, দেখবে যে ধরো তোমার ক্লাসে শারীরিকভাবে অক্ষম কোনো শিক্ষার্থী চাইছে কোনো একটা প্রতিযোগিতামূলক বা স্পোর্টসে অংশ নিতে, তবে তুমি টিচার হিসেবে তাকে কিভাবে ওই প্রতিযোগিতামূলক মানে জায়গাতে তুমি কি করে ওই শিক্ষার্থীকে তুমি অংশগ্রহণ করাবে, বা তুমি টিচার হিসাবে এই পরিস্থিতিতে কি করবে, টিচার হয়ে তুমি এই পরিস্থিতিতে তোমার কি করা উচিত, এরকম প্রশ্ন প্রচুর থাকে। তো ওই এমসিকিউগুলো সলভ করার জন্যই কিন্তু কোহেলবার্গের নৈতিক বিকাশ, যখন একটা ক্রিটিক্যাল পরিস্থিতি, মানে ইকুয়াল ইম্পর্টেন্ট, তোমার দুদিকে ইম্পর্টেন্ট তুমি মধ্যেখানে, তখন আমরা কি ভূমিকা গ্রহণ করব, এবং আমাদের মানসিক দ্বন্দ্ব, ভূমিকা গ্রহণ করার ক্ষমতা এবং যে বৌদ্ধিক বিকাশ, সমস্তটা কিন্তু আমরা এই কোহেলবার্গের সঙ্গে সম্পর্কযুক্ত হিসাবে পেয়ে যাব। ভাইগটস্কি, এটা কি সামাজিক নির্মিতিবাদ, মানে ভাইগটস্কি সমাজকে বেশি গুরুত্ব দিয়েছে। এই যে আমরা শিখছি, কথা বলছি, আমার সঙ্গে তোমাদের যোগসূত্র তৈরি হচ্ছে, তোমাদের সঙ্গে আমার যোগসূত্র তৈরি হচ্ছে, বা ভাষা শিখছি, সংকেত শিখছি, সমস্তটাতেই কিন্তু ভাইগটস্কি সমাজকে বেশি গুরুত্ব দিয়েছে। আর যদি বলা হয় জ্ঞানমূলক নির্মিতিবাদ, চোখ বন্ধ করে পেঁয়াজেট হয়ে যাবে। আচ্ছা, তো এই তিনটে জায়গা থেকে কিন্তু ভীষণভাবে এমসিকিউ আসে, খুব ভালো করে একদম কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু আমরা বুঝে নেব, মানে যখন আমরা মানে সিলেবাসকে কেন্দ্র করে পার্ট করে ডিটেলসগুলো সলভ করব। কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিক লার্নার সেন্ট্রিক অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, শিশু কেন্দ্রিক শিক্ষা। এটার বলতে অপেক্ষা রাখে না যে শিশু কেন্দ্রিক শিক্ষা কি। আগে যখন আমাদের আগের প্রজন্ম পড়েছে, তখন ওদের ছিল শিক্ষক কেন্দ্রিক, মানে শিক্ষক বলবে, শিক্ষার্থী শুনবে, এক কথায় মানে শিক্ষক যেটা বলবে সেটাই শিরোধার্য, সেটাই সর্বে সর্বা। সেই প্রসেসটা ঠিক ঘুরে গিয়ে এনইপি কি করলো, এনইপি যে
যেটা নতুন 2020 সে করেছে শিক্ষাদান প্রক্রিয়া হবে শিক্ষার্থী কেন্দ্রিক। শিক্ষার্থী কেন্দ্রিক মানে এখানে শিক্ষার্থীকে ঘিরে শিক্ষাদান করতে হবে, তার ভালো লাগাকে গুরুত্ব দিতে হবে, তার চাহিদাকে গুরুত্ব দিতে হবে, তার মনোযোগকে গুরুত্ব দিতে হবে, তাকে পড়াশোনার প্রতি আকর্ষণ বোধ করাতে হবে, তাকে সবটাই তাকে ঘিরে। এবার এখানে আরেকটা প্রশ্ন তো আসেই যে ম্যাডাম একটা শ্রেণীকক্ষে 50 জন স্টুডেন্ট থাকলে তো 50 জনকে একভাবে শিক্ষাদান করা সম্ভব নয়, তো 50 জন তো 50 রকম হবে, তো তাদেরকে বুঝে শিক্ষাদান প্রক্রিয়াটা কার্যকারী করার জন্যই কিন্তু আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি। ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তার গঠনে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। আবারও বলছি যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট কিন্তু সবার সমান নয়, এবং এই বুদ্ধিমত্তারও বিভিন্ন রকম ভাগ রয়েছে, থিওরি রয়েছে, এক একজন এক এক মত দিয়েছে, সেগুলো আমরা পার্ট পার্ট করে এক এক করে বুঝে নেব। মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, বহুমাত্রিক বুদ্ধি, কথা কেউ বুদ্ধিকে দ্বিমাত্রিক বলেছে, কেউ বুদ্ধিকে ত্রিমাত্রিক বলেছে, কেউ বুদ্ধিকে বহুমাত্রিক বলেছে, ওই যত মত তত পথ, তো ওটা থিওরি ওয়াইজ আমরা তো একদম ক্লিয়ার করে নেব। ভাষা এবং চিন্তন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, এখানে দেখো পিয়াজে এবং ভাইগোটস্কির দুরকম মত আছে, মানে পিয়াজে বলেছেন যে আগে হয়তো চিন্তন পরে ভাষা, বা ভাইগোটস্কি বলেছে না আগে ভাষা পরে চিন্তন, এরকম একটা মতভেদ কিন্তু ওনাদের রয়েছে। তো এটা একটু দেখো, আগেই কি একটা শিশু ভাষা বলে না আগে চিন্তা করে, বা কোনো মনোবৈজ্ঞানিক বলেছে আগে চিন্তা করে পরে ভাষা প্রয়োগ করে, তো এই জায়গাটা আমরা একটু ক্লিয়ার করে নেব ডিটেলসে। জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোল, জেন্ডার বিয়াস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিস, লিঙ্গকে সামাজিক নির্মাণ। দেখো লিঙ্গ, জেন্ডার, যেটা কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থায় ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে, এবং এই রকম প্রশ্ন সিটেটের ক্ষেত্রে কিন্তু খুব বেশিভাবে আসে। ওকে, লিঙ্গ ব্যাপারটা দেখো আমরা এমসিকিউ এরকম পাই যে ছেলে হয়ে কান্না করছে, ছেলে হয়ে তুমি কাঁদছো, মেয়ে কাঁদে তো মেয়েরা, হ্যাঁ ছেলে হয়ে কাঁদতে নেই, তুমি হাসবে, আর কে কাঁদবে, কাঁদবে মেয়েরা, মেয়েদের মতো কাঁদছো কেন, এরকম একটা ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে কষ্ট তো ছেলেদেরও হয়, তারাও তো কাঁদতে পারে, কিন্তু না, সমাজ বলছে ছেলেদের কষ্ট সেরকম হবে না, আর হলেও মেয়েদের মতো কাঁদবে না, আর ঘরে রান্নার কাজ, বাসন ধোয়া, ঘর মোছা, ওগুলো স্পেসিফিক শুধুমাত্র মেয়েদের জন্য, ছেলেরা শুধু চাকরি করবে, টাকা ইনকাম করবে, সংসার চালাবে, মানে এই যে ধরা বাঁধা একটা রুলস, বলতে পারো যে মানে কনসেপ্ট অফ কনজারভেশন, মানে একটা সংরক্ষিত ধারণা যেটা আমাদের পূর্বপুরুষদের মধ্যে থেকে আমাদের মধ্যেও বহন হয়ে আসছে, সেরকম একটা জায়গাকে বলা হচ্ছে মানে এই যে জেন্ডার ইকুয়ালিটি, এবং সেটা এই যে মানে লিঙ্গের ক্ষেত্রে সেটা সমাজে কিভাবে আমরা নির্মাণ করব, সমাজে কিভাবে আমরা প্রতিষ্ঠা করব, যেটা আমাদের দেখবে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটা 2005-এ একটা রয়েছে, সেখানে কিন্তু পাঠ্যক্রমের কথা বলা হয়েছে, এবং সেই পাঠ্যক্রমে এটা উল্লেখ করা হয়েছে যে বইয়ে কখনো শুধু ছেলেদের ইঞ্জিনিয়ার, ছেলেদের ডাক্তার, বা ছেলেরা চাকরি করবে, ইনকাম করবে, এরকম ছবি রাখা যাবে না পাঠ্যক্রমে। সেখানে তো পাঠ্যক্রমের কারিকুলামটার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বইয়ে ইকুয়ালিটি রাখতে হবে, যে একটা ছেলেও যেমন ডাক্তার হতে পারে, একটা মেয়েও সেরকম ডক্টর হতে পারে, একটা ছেলে যেমন ইঞ্জিনিয়ার হতে পারে, একটা মেয়েও হতে পারে, শুধুমাত্র ওইভাবে স্পেসিফিক নয় মেয়েরা চাকরি করবে না, ঘর মুছবে, ছেলেরা চাকরি করবে, মানে এই যে একটা কনসেপ্ট অফ স্কিমা বা কনজারভেশন অফ মানে এই যে একটা ধারণা, বা জেন্ডার স্টেরিওটাইপই ওটা, যে ছেলেদের যে ভাগগুলো এবং মেয়েদের যে ভাগগুলো স্টেরিওটাইপ, তো এই লিঙ্গ থেকে কিন্তু এখন খুব বেশি প্রশ্ন আসছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমরা খুব ভালো করে দেখব, বুঝবো। মেথডস অফ টিচিং বেসড অন লেকচার, ডেমনস্ট্রেশন, ডিসকাশন, ডিসকভারি, ইউরিস্টিক, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, প্রজেক্ট অ্যান্ড প্রবলেম সলভিং। এখানে একটা জিনিস একটু বুঝতে হবে যে লেকচার মেথড এটা কখন হতো, আমি একটু আগে বললাম না যে আমাদের আগের জেনারেশনে হতো লেকচার মেথড, একতরফা বলা হবে, একতরফা শোনা হবে, কিন্তু বর্তমানে এটা এখন এটা এখন শিক্ষক কেন্দ্রিক হয়েছে। শিক্ষার্থী কেন্দ্রিক কী কী হতে পারে, ডেমনস্ট্রেশন হতে পারে, ডিসকাশন হতে পারে, মানে যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে, মনের ভাব প্রকাশ করতে পারবে, প্রশ্ন করতে পারবে, ইন্টারাকশন হবে, সেটাই হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। প্রবলেম সলভিং, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে, প্রজেক্টের ক্ষেত্রেও তাই, হ্যাঁ হিউরিস্টিকের ক্ষেত্রে তারা অনুসন্ধান করতে পারবে, ডিডাকটিভটা একটু বাদ দাও, ইন্ডাকটিভের ক্ষেত্রে তাই। তো এই ব্যাপারগুলো এগুলো আমরা খুব ভালো করে একবার করে পড়লেই বুঝে যাব। এবার দেখো কি বলা
হচ্ছে হ্যাঁ শেখার জন্য মূল্যায়ন এবং শেখার মূল্যায়ন। কি বলছে? অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এই দুটো হচ্ছে ব্যাপার। তো এই অ্যাসেসমেন্ট কি? অ্যাসেস করা কি শিক্ষার্থীর দুর্বলতা এবং সবলতা। এবার শেখার জন্য মূল্যায়ন এবং শেখার মূল্যায়ন, স্কুল ভিত্তিক মূল্যায়ন, ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন, যেটা সিসিই বলা হয়েছে, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন যেটা রয়েছে। এবং এই জায়গাতে যে ইভ্যালুয়েশনটা তোমরা দেখছো এবং এই যে অ্যাসেসমেন্টটা দেখছো, এই জায়গায় না একটা ছোট ফারাক আছে। দেখো, আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি বা জানতে চাই এই ইভ্যালুয়েশন হচ্ছে মূল্যায়ন, তোমরা প্রত্যেকেই বলবে হ্যাঁ ম্যাডাম ইভ্যালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন, ভালো কথা। আর এই অ্যাসেসমেন্ট মানেও কিন্তু মূল্যায়ন। তাহলে এই দুটোর পার্থক্যটা কোথায়? অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যাসেস করা, যে আমি গত বছর ভালো রেজাল্ট করেছিলাম, এই বছর একটু কমে গেছে, তাহলে তার কারণটা কি? বা আগের বছর আমি ভালো রেজাল্ট করেছিলাম, আগের বছর খারাপ রেজাল্ট করেছিলাম, এই বছর ভালো রেজাল্ট করেছি, তাহলে এর কারণটা কি? আমি কি পড়াশোনার প্রতি কম মনোযোগ দিচ্ছি, না আমি শিক্ষা গ্রহণটা ঠিকঠাক করতে পারছি না, না টিচার শিক্ষাদান প্রক্রিয়াতে একটু কমতি রয়েছে, নানাভাবে আমি অ্যাসেস করতে পারি, মানে ভালো আর খারাপের মধ্যে। কিন্তু কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনে বলা হচ্ছে যে এই মূল্যায়ন হবে সার্বিক বা সামগ্রিক। কি বললাম? সার্বিক বা সামগ্রিক। ব্যাপারটা হচ্ছে যখন কোনো শিক্ষার্থীকে আমরা বিচার করব, বাবু তুমি কত পেয়েছো, বলবে আমি 100 পেয়েছি, আমি 190 পেয়েছি, বাহ তুমি দারুণ ভালো স্টুডেন্ট। আমরা তাকে কি করলাম? নাম্বার দিয়ে জাজ করে ফেললাম যে ও খুব ভালো স্টুডেন্ট, ও সায়েন্স নিয়ে পড়বে, ওর জীবন একদম চকচক করছে। কিন্তু এখানে এর বিরোধিতা করা হলো, বলল যে এই মূল্যায়ন হবে সামগ্রিক, সার্বিক, শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে নয়। শুধু যদি নাম্বারের ভিত্তিতে আমরা কাউকে বিচার করি সেটাকে আমরা বলবো পরীক্ষা, কিন্তু মূল্যায়নটা করা হবে তাকে সামগ্রিকভাবে, তার ক্লাস ওয়ার্ক, তার হোমওয়ার্ক, তার নেতৃত্ব দান, তার কি বলবো আচার আচরণ, তার এক্সট্রা কোনো ক্রিয়েটিভিটি আছে কিনা, সুপ্ত গুণাবলী, সমস্তটাকে নিয়ে তার মূল্যায়ন হবে। হ্যাঁ, এই জায়গাগুলো আমরা এখান থেকে দেখে নেব। এবং এখানে কিন্তু মূল্যায়ন প্রসঙ্গে ফর্মেটিভ পাবো, সামেটিভ পাবো। আচ্ছা, ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন ফর অ্যাসেসিং লার্নার, শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য উপযুক্ত প্রশ্নকরণ। আচ্ছা, আমি এবার তোমাদের বলছি, এই তোমরা এতক্ষণ তো রয়েছো ক্লাসে, তো তোমরা আমাকে প্রশ্ন করো, প্রশ্ন করো, প্রশ্ন করো। তোমরা কি কেউ আমাকে প্রশ্ন করবে? আচ্ছা, করবে না, আমি ধরে নিলাম করবে না। তাহলে কেন করবে না? তার কারণটা কি? আমার দোষ না তোমাদের দোষ? আমার দোষ। আমার দোষ এই জন্য বলবো, কারণ প্রশ্ন করার মতো পরিবেশ আমি সেইভাবে হয়তো দান করতে পারিনি, প্রশ্ন করার মতো শ্রেণীকক্ষটাকে তৈরি আমি করতে পারিনি। যখন আমি কৌতূহল প্রবণ কোনো শ্রেণীকক্ষ দিতে পারবো, তখন শিক্ষার্থীরা এমনি প্রশ্ন করবে, আচ্ছা আচ্ছা তাহলে ম্যাডাম ওটা কেন হলো না, বা এটা কেন হলো, বা এটা হলে কি হতো। কিন্তু আমি নিজের মতো পড়িয়ে বলবো প্রশ্ন করো, কেউ প্রশ্ন করবে না। তাহলে মূল্যায়নের জন্য প্রশ্ন করতে হবে এবং শিক্ষাদান প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে প্রশ্ন করতে হবে। আমি যদি একতরফা লেকচার মেথড দিয়ে যাই, তাহলে কেউ প্রশ্ন করবে? দেখো, এখানে দুটো জিনিস, একটা কৌতূহল জাগাতে হবে, শ্রেণীকক্ষে শিক্ষাদান প্রক্রিয়াটা সেরকম করতে হবে, এবং শিক্ষার্থীরা বুঝেছে না বোঝেনি, যদিও আমরা সেটা ফর্মেটিভ সামেটিভে আমি আলোচনা করব, সেম ইকুয়ালভাবে শিক্ষার্থীরা বুঝেছে না বোঝেনি সেটা বোঝার জন্যও কিন্তু তাদের মূল্যায়ন করব। শেখার উন্নতি এবং সমালোচনামূলক চিন্তা, শিক্ষার্থীর কৃতিত্বটাকে মূল্যায়ন করতে হবে। বেশ, আচ্ছা, সমালোচনামূলক চিন্তা মানে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং। বেশ, ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারটা কেমন? মানে আচ্ছা, তোমাদের পাড়ায় না সব গাছ কেটে ফেলছে, তাহলে এর পজিটিভ নেগেটিভ দিক কি? বা আমাদের স্কুলের পাশে যে আবর্জনাটা রয়েছে, নর্দমার আবর্জনা, তা সেই আবর্জনাটা যাতে আর মানে কেউ না করে, প্রতিবেশীরা কেউ না করে, তার জন্য আমরা কি করতে পারি? কেউ বলবে স্যার ওখানে একটা পোস্টার দিতে পারি, কেউ বলবে স্যার একবার পরিষ্কার করে দিন, তারপর আমরা সবাইকে সচেতন করব, দরকার হলে আমরা গ্রুপ তৈরি করব, দরকার হলে আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সচেতন করব যে কেন এরকম করছে, বা কবে থেকে করছে, বা আগে কেমন ছিল। এই বিষয়মূলক চিন্তা, মানে সমালোচনামূলক চিন্তা। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামং লার্নার্স অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন ইন টিচিং লার্নিং প্রসেস, ব্যক্তিগত পার্থক্য শেখার প্রক্রিয়ায় এর শিক্ষাগত প্রভাব। একটু আগেই বলেছি যে একটা শ্রেণীকক্ষে 50 জন থাকলে কি 50 একই রকম হবে? 50 জন না, হবে না। কারণ আজকে মনে হতে পারে যে আমি তোমাদের মতো বা তোমরা আমার মতো, কিন্তু এটা সাময়িক, বা এটা
ব্রডলি 99% আমি ধরে নিলাম, 1% কিন্তু ডিফারেন্স থাকবেই, সেটা আমার চিন্তাভাবনা হোক বা আমার আচার আচরণে হোক বা আমার কল্পনায় হোক, কিছু তো ডিফারেন্স থাকবেই। তো শিক্ষার্থীরাও তাই, 50 জন থাকলে বা 100 জন থাকলে তারা তাদের মতো প্রত্যেকের মতো, কেউ কারোর মতো নয়, তাদের ব্যক্তিগত পার্থক্য তো থাকবেই। তো সেই ব্যক্তিগত পার্থক্যে আমি যেটা প্রথমেই বললাম যে যার জন্য পেডাগজি, শুধু পরীক্ষার জন্য নয়, একটা শিক্ষার্থীকে বোঝার জন্য পেডাগজি, একটা শিক্ষার্থীকে বোঝার জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এবং থিওরি। তো তাদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, শিক্ষণ শেখার প্রক্রিয়ায় কিন্তু শিক্ষাগত প্রভাব, তাদেরকে বুঝবো, তাদেরকে অবজারভেশন করব, সেগুলোকে আইডেন্টিফাই করব, তারপরে গিয়ে আমরা একটা শ্রেণীকক্ষ পরিচালনা করব। মানে আমি আমার লেসন প্ল্যানটা তৈরি করব, সেই মতো আমি উপস্থাপন করব। বোঝা গেল? আচ্ছা, কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস। দেখো, স্পেশাল নিডস হয়তো একটু আগে আমি একবার জাস্ট বলেছিলাম। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আমরা জানি, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু এই জায়গাগুলো যেটা বলছি জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রতিবার প্রশ্ন আসে এবং আসবেই এগুলো। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা তো আমরা জানি যে একটা ছাদের তলায়, যেখানে পিছিয়ে পড়া শিক্ষার্থী, এগিয়ে থাকা শিক্ষার্থী, দৈহিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থী, মানসিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থী, আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থী, বা খুব বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থী, খুব কৌতূহল প্রবণ শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, সবাই শিক্ষা লাভ করবে। এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বোঝা, আবারও বলছি, তাদেরকে বোঝা। তো বঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা থাকবে। দেখো, তাদের বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, ডিসক্যালকুলিয়া থাকতে পারে, মানে ক্যালকুলিয়া থাকতে পারে। তাহলে এগুলো বুঝবো কি করে বলো? আমাদের কোন শিক্ষার্থীর কি সমস্যা রয়েছে আমি বুঝবো কি করে? বারবার কিন্তু বলছি, তোমরা উত্তর করো, মানে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আমি বুঝবো কি করে কোন শিক্ষার্থীর কি সমস্যা, তার গাণিতিক সমস্যা না লিখনগত সমস্যা না পঠনগত সমস্যা না বাচনিক সমস্যা, সেটা আমি বুঝবো কি করে? আচ্ছা, হলো। এবারে দেখো, মেধাবী, সৃজনশীল, বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী, এসএলডি সহ শিক্ষার্থীদের জন্য শিক্ষা পদ্ধতি দেয়। একটা শ্রেণীকক্ষে আমরা সাধারণ শিক্ষকরা শিক্ষাদান প্রক্রিয়াটা কার্যকারী করছি। এবার সেক্ষেত্রে তুমি হয়তো দেখলে যে লাস্ট বেঞ্চে বসা শিক্ষার্থী একটু শ্রবণগত প্রতিবন্ধকতা রয়েছে। তাহলে আমরা কি করব? প্রত্যেকে ভাবো আমরা কি করব? তাকে সামনের বেঞ্চে নিয়ে আসবো। কেন সামনের বেঞ্চে আনবো? মানে যোগসূত্রটা বাড়ানোর জন্য নাকি? সেটার থেকেও ইম্পর্টেন্ট ভিজুয়ালাইজড, মানে দর্শনগত ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার জন্য। যেহেতু তার শ্রবণগত প্রতিবন্ধকতা রয়েছে, দর্শনগত নয়, তাহলে দর্শনগত ব্যাপারটা যাতে ভালো হয়, ভিজুয়ালাইজড, এই সমস্ত শিক্ষার্থীদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভিজুয়ালাইজড। সেটা সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল এবং বিশেষ শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল ভিজুয়ালাইজড। এবার সেটা দৃষ্টিগত সমস্যা হলে আলাদা হবে, অবশ্যই তাদের জন্য ব্রেইলের ব্যবস্থা হবে। তো দর্শনগত যত ভিজুয়ালাইজড হবে তত তারা বিষয়টাকে মানে ইয়েতে আনতে পারবে, নিজের দর্পণে লক্ষ্য। এবার তাকে কি করতে হবে? হয়তো প্রথম বেঞ্চে বসালাম, দর্শনগত ব্যাপারটাকে কার্যকারী করলাম, ডেমনস্ট্রেশন ভাবে তাদের শিক্ষাদান করলাম। এবার এটা তো আমাকে আগে বুঝতে হবে না যে কী সমস্যাটা রয়েছে। আচ্ছা, তো সেখানে মেধাবী, সৃজনশীল, বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী থাকতে পারে, সেখানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার চাইল্ড থাকতে পারে, সেখানে অটিজম রিলেটেড প্রবলেম থাকতে পারে, ডাউন সিনড্রোম সমস্যা থাকতে পারে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য। তাহলে এবার প্রশ্ন, তাহলে এত রকম শিক্ষার্থীকে একটা শ্রেণীকক্ষে শিক্ষাদান করা কি পসিবল, হ্যাঁ কি না? নিজেকে প্রশ্ন করো আগে, হ্যাঁ কি না? আচ্ছা, কেউ বলবে হ্যাঁ, কেউ বলবে না। এবার যখন না হবে তাহলে তার জন্য আমি কি করব? তার জন্য দেখো, যাদের পড়ানো যাচ্ছে শ্রেণীকক্ষে তো পড়ালাম, এই দর্শনগত দুভাগে ভাগ করা যেতে পারে। হ্যাঁ, একটা স্বল্প, একটা অধিক, বা শ্রবণগত একটা সম্পূর্ণ, একটা অল্প। তো অল্প হলে তো তাকে মেশিনপত্র দিয়ে, বা দর্শনগত হলে তাকে চশমা দিয়ে আমি এক শ্রেণীকক্ষে শিক্ষাদান করলাম। কিন্তু যখন অধিক হবে বা সম্পূর্ণ হবে, তখন দিনের একটা নির্দিষ্ট টাইমে সেই শিক্ষার্থীকে বিশেষ শিক্ষক দ্বারা রেমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করতে হবে। ক্লিয়ার? এবার যেটুকু ক্লিয়ার হয়নি, আমরা যখন ইনক্লুসিভ এডুকেশনটা ডিটেলস ক্লাস করব তখন কিন্তু আমরা বুঝে যাব। এবং আবারও বলছি, কোনো গল্প কথা নয়, টোটালি কনসেপচুয়াল ক্লাস হবে। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ক্লাসটাকে লাইক করবে, কেমন লাগছে জানাবে। এবারে আমরা দেখব লার্নিং অ্যান্ড পেডাগজি, শিক্ষা এবং শিক্ষণ বিদ্যা,
হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, শিশুরা কিভাবে চিন্তা করে, এটা অনেকটা ওই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থটের সঙ্গে একটু কম্পেয়ার আমরা করতে পারি। কেন এবং কিভাবে শিশুরা স্কুলের পারফরমেন্সে সফল হতে ব্যর্থ হয়, এর দায় কার? এর দায় হচ্ছে শিক্ষার্থীর। ওই এখানে আবার একটু সোশ্যালাইজেশনটাকে আমরা ইনক্লুড করতে পারি, তার পরিবার একটু দায়ী থাকতে পারে, তার স্কুলের পরিবেশ একটু দায়ী থাকতে পারে, তার পূর্বের অভিজ্ঞতা একটু দায়ী থাকতে পারে, তার আগ্রহ একটু দায়ী থাকতে পারে। সমস্তটা মিলে শিশুরা কেউ ভালো পারফরমেন্স করছে, কেউ ব্যর্থ হচ্ছে কেন। তারপরে শিখন এবং শেখার মৌলিক প্রক্রিয়া, শিশুদের শেখার কৌশল একটা সামাজিক কার্যকলাপ হিসেবে দেখা, শেখার সামাজিক প্রসঙ্গ, এগুলো পেডাগজিক্যাল ব্যাপার, আমরা একদম নিটলি অ্যান্ড ডিপলি বুঝে নেব। তারপরে বলছে চাইল্ড অ্যাজ এ প্রবলেম সলভার অ্যান্ড এ সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, শিশু একটা সমস্যার সমাধানকারী এবং একজন বৈজ্ঞানিক তদন্তকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার এই জায়গাটাকে কার্যকারী করতে কার গুরুত্ব রয়েছে, কার গুরুত্ব রয়েছে, কারই বলবো, শুধু শিক্ষকের নয়, আর কার? শিশুদের শেখার মধ্যে বিকল্প ধারণা, শেখার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ, শিশুদের ভুল বোঝা, এটা বিভিন্ন রকম বিষয় রয়েছে, কগনিশন এন্ড ইমোশন, প্রজ্ঞা ও আবেগ। আচ্ছা, আবারও এখানে একটা প্রশ্ন করছি যে এই যে জ্ঞান এবং আবেগ, এই দুটো শিক্ষার ক্ষেত্রে কি প্রভাব পড়ছে, কি প্রভাব পড়ছে? আচ্ছা, আবেগে আমি সিটেটের ক্ষেত্রে এরকম প্রশ্ন কিন্তু আসে যে তুমি এক্সাম হলে গেলে কোয়েশ্চেন এত সোজা যে ওভার এক্সাইটেড হয়ে পড়লে, তো সেক্ষেত্রে কি প্রভাবটা পড়বে? আর ইমোশন মানে তো মানে ইমোশনের মধ্যে কী কী রয়েছে, রাগ রয়েছে, ঘৃণা রয়েছে, হিংসা রয়েছে, ভালোবাসা রয়েছে, সম্পূর্ণ ব্যাপারটা আবেগ রিলেটেড, মানে হৃদয় অ্যাফেক্টিভ ডোমেইনের সঙ্গে এটা সম্পর্কে যুক্ত আর কি, অ্যাফেক্টিভ ডোমেইন। তো সমস্তটা মিলে তাহলে শিক্ষার ক্ষেত্রে আবেগের ভূমিকাটা কি বা জ্ঞানের ভূমিকাটা কি? মোটিভেশনাল লার্নিং, প্রেরণা এবং শিক্ষা, তোমরা প্রত্যেকে পড়বে। এই কথাটা সত্যিকারের কি মাথায় রাখবে না? যখন মানুষের একটা তাগিদ থাকে তখনই কিন্তু সে তার পেছনে ছোটে, এটা হ্যাঁ, এটা বাস্তব কথা। যখন তাগিদ থাকবে তো তাগিদটা আনবে কোথা থেকে বলো তো? ভোরে উঠে পড়তে ইচ্ছা করে না কিন্তু পড়তে হবে, তাগিদটা কোথা থেকে পাবো? ওই তাগিদটার জন্যই মোটিভেশন। এখানে রয়েছে ড্রাইভ, যে আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায়, তাড়না, তাড়িয়ে নিয়ে বেড়ায়, কোথায় তাড়িয়ে নিয়ে বেড়ায়? স্বপ্ন পূরণের জন্য। যার যেমন খিদে তার তেমন ড্রাইভ। এবার সেই স্বপ্নটা পূরণের জন্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য স্ট্রাগলটা করাই কিন্তু মোটিভেশন, সেটা আমরা ডিটেলসে দেখে নেব। লার্নিং মানে প্রেরণা শিক্ষার ক্ষেত্রে কী প্রভাব পড়ছে সেটাও দেখব। আর কন্ট্রিবিউটিং অফ লার্নিং পার্সোনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল, শেখার ফ্যাক্টর ব্যক্তিগত এবং পরিবেশগত সব সময়ের জন্য। এবং যদি আমরা ইকুয়েলে আসি, ইকুয়েল আর বোথ ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই গেল আমাদের আজকের সিলেবাস। তোমাদের ক্লাসের শেষে আমি আরেকটা কথা বলতে চাই, প্রতিটা টপিক হবে কনসেপচুয়াল, প্রতিটা টপিক হবে কনসেপচুয়াল। আচ্ছা, এবারে ক্লাসের শেষে আমি বললাম তোমাদের 500টা এমসিকিউ দেবো, তোমরা এর মধ্যে কমন পাবে, আমি ওটা পারবো না। তাহলে আমি কি পারবো? আবারও বলছি, কথা দিচ্ছি যে তোমরা এক্সাম হলে হোক বা যে কোনো জায়গায় টোটাল কনসেপ্ট তোমরা ক্লিয়ার মানে কমন পাবে। আর বর্তমানের প্রশ্নের ধারা আমরা প্রত্যেকেই জানি যে ভীষণ ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, কনসেপচুয়াল প্রশ্ন আসে, তোমরা কিন্তু ওই জায়গাগুলো সম্পূর্ণটা কিন্তু তোমরা মানে একদম সুন্দরভাবে বুঝে আমরা উত্তর করতে পারবো। বোঝা গেল? ঠিক আছে, তাহলে তোমরা পিডিএফটা খুব ভালো করে দেখো এবং সিলেবাসটা খুব ভালো করে দেখো। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থাকে, মেইন কথা, যদি সিলেবাসটা দেখার পরে কোনো প্রশ্ন জাগে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে বা এমনি জানাতে পারো। আমি সেই মানে আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলো দেওয়ার জন্য। আবারও বলছি যে পরপর ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, মানে ক্লাসটা কেমন লাগলেও জানাবে এবং লাইক করে দেবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের আমাদের সিলেবাসটাকে কেন্দ্র করে পরপর ক্লাসগুলো আসতে থাকবে একদম। যেহেতু আমরা প্রথমেই বৃদ্ধি বিকাশ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে শুরু করেছিলাম, তো সেটা থেকেই কিন্তু আমাদের ক্লাসটা শুরু হবে। পরের ক্লাসে আমরা এই জায়গাটা বুঝবো এবং এমসিকিউ সলভ করব, তার সঙ্গে হোমওয়ার্ক প্রোভাইড করা হবে, তার সঙ্গে কিন্তু হোমওয়ার্কও তোমাদের জন্য প্রোভাইড করা হবে। আচ্ছা, দাঁড়াও।
তোমরা আরেকবার দেখে নাও এখান থেকে তোমরা কি কি পাচ্ছ। তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে, আমি আবার একবার বলছি, তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাচ্ছ, অল রেকর্ডেড ক্লাস পাচ্ছ উইথ প্লেলিস্ট, ক্লাস পিডিএফ পাচ্ছ, ক্লাস হোমওয়ার্ক পাচ্ছ, ফুল মক টেস্ট পাচ্ছ, ডেইলি মক টেস্ট পাচ্ছ, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট পাচ্ছ, প্রতিদিন হোমওয়ার্ক পাচ্ছ। তো তার জন্য কি করতে হবে, প্রতিদিন ক্লাসটাকে কিন্তু মানে প্রত্যেকটা ক্লাসে তোমাদের দেখতে হবে এবং সাথে পড়াশোনা করতে হবে, ওটার বিকল্প তো নেই। এবার হ্যাঁ, সমস্যা হলে কোথাও প্রশ্ন জাগলে অবশ্যই সেটা করতে হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ডিটেলস ক্লাস সাথে এমসিকিউ এ।